লিবিয়ায় নিহতদের 10 জনই মাদারীপুরের। দালাল চক্রের ফাঁদে পড়ে ভূমধ্যসাগরে সলিল সমাধি। আইন শৃঙ্খলা পর্যবেক্ষণে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। বিশৃঙ্খলা করলে ব্যবস্থা। দিনভর রেল অবরোধের পর তিতুমিরের আন্দোলন স্থগিত। এবার বৈঠকের প্রস্তাব সরকারের। সংস্কারের জন্য নির্বাচন বিলম্বের কারণ দেখছেন না রিজভী। ধৈর্য ধরার আহ্বান জামায়াত আমিরের। বিভাগীয় শহরে হাইকোর্টের শাখা রাখার সুপারিশ। বিচার বিভাগকে আলাদা করতে স্বতন্ত্র আইনের প্রস্তাব। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে। সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। সংবাদে আরও থাকছে। একটি আইসিইউ বেডের জন্য রোগীর মৃত্যুর অপেক্ষা। সংকট স্বীকার করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় নিহতদের মধ্যে 10 জনের বাড়ি মাদারীপুরে। মৃত্যুর খবরে তাদের পরিবারে চলছে শোকের মাতম। লিবিয়া থেকে ইতালি পাড়ি দিতে গিয়েই সাগরে ডুবে মারা যান তারা। স্থানীয় দালালদের নাম পরিচয় জানিয়েছে নিহতদের স্বজনরা। তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এমন কান্নায় ভারী মাদারীপুরের রাজৈর উপজেলার বাতাস। 10 পরিবারে শুধুই স্বজন হারানোর হাহাকার। পরিবারের সচ্ছলতা ফেরাতে দালালদের খপ্পরে পড়ে অবৈধ পথে গত 1 জানুয়ারি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন সরমঙ্গল গ্রামের চা বিক্রেতা হাসান হাওলাদারের ছেলে টিটু হাওলাদার। তার সাথে মামা আবুল বাশার আকনও যোগ দেন। প্রথমে তাদের নেওয়া হয় লিবিয়ায়। পরে 24 জানুয়ারি লিবিয়া থেকে ইঞ্জিন চালিত নৌকায় ইতালির পথে যাত্রা করেন তারা। মাঝপথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারান তারা। সকালে তাদের মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া। আমার সাথে কোনো দালালের সাথে কথা বলা হয় নাই। আমার শালার সাথে কথা বলা হয়েছে। ও লিবিয়া ছিল 1.5 বছর। ও বলছে যে আমার ভাগ্না আমার সাথে দাও, আমি মামু ভাগ্নে একসাথে গেম দিয়ে যাব। আমার 3 জন নইয়া কাইয়া বাচ্চি রে, আমার এই কষ্টের সন্তান। আমার ভাই গাজীপুর আমরা পাই, আমরা দেখতে পাই। তাদের মতো গোবিন্দপুরের ইনসান শেখ, শাখারপাড়ের সজীব মোল্লা, সারবাড়িয়ার রাজীব, সুন্দিকুড়ির সাগর বিশ্বাস, আশিস কীর্তনিয়া, সাগর বারুই ও বৌলগ্রামের অনুপ সরকারের পরিবারেও বুক ফাটা আর্তনাদ। চড়া সুদে নেয়া লাখ লাখ টাকা আর তাদের জীবন গেল সাগর জলে। সুদের টাকা আনছি, ধানের ফুলের টাকা আনছি, আইনকে এইভাবে আমরা গোছাই দিছি। তো আমি ওইটা বিক্রি করছি। মোট 2 দালালে গেছে 28 লাখ। কইছে কি আমরা ভালো ভালো এই মতন পার করে গেতে মানে। নিহতদের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, মাদারীপুরের স্বপন মাতব্বর, মনির হাওলাদার ও ফরিদপুরের রফিক দালাল তাদের ফুঁসলিয়ে ঘরছাড়া করেন। আমার ভাগ্নেরে যেভাবে মারছে সেইভাবে আমি তো বিচার চাই সরকারের দ্বারে। দালাল বিচার হওয়া উচিত, আমরা সেই দালাল বিচার হোক। দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানালো পুলিশ। প্রত্যেকের তালিকা তৈরি করব, তালিকা তৈরি করে আমাদের প্রশাসনিকভাবে আমরা এইটা মন্ত্রণালয়ে প্রেরণ করব এবং যাতে সুষ্ঠুভাবে তাদের লাশগুলা প্রত্যেকের পরিবার বুঝে পায় সে ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আইন শৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার এ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। চলতি বছরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। মেহেদী হাসানের রিপোর্ট।
দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বাহিনী প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ের জন্য কমান্ড সেন্টার স্থাপনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সবার মধ্যে যাতে কোঅর্ডিনেট করে, র্যাব আছে, বিজিবি আছে, ডিএমপি আছে বা অন্যান্য সমস্ত সিটিগুলোতে যে মেট্রোপলিটন পুলিশ আছে, সবার সাথে কোঅর্ডিনেট করে একটা কমান্ড স্ট্রাকচার থাকবে, সেখান থেকে যাতে খুব ইন্টেন্সিভলি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন 24/7 যাতে মনিটর করা যায়। এদিকে সাম্প্রদায়িক সহিংসতায় 23 জন ধর্মীয় সংখ্যালঘু নিহত হওয়ার যে দাবি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করেছে, তার প্রতিটি ঘটনা তদন্ত করেছে পুলিশ। এর মধ্যে কোনো হত্যাকাণ্ডই সাম্প্রদায়িক কারণে সংঘটিত হওয়ার প্রমাণ মেলেনি। এই লোকগুলো মারা গিয়েছেন, আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে তাদের পরিবারের জন্য বিচার নিশ্চিত করা। পুলিশ তদন্ত করে যেটা দেখেছে, এটাতে সাম্প্রদায়িক সহিংসতা ছিল কিনা, সরকারের তদন্তে বা পুলিশের তদন্তে সাম্প্রদায়িক সহিংসতার কোনো আলামত বা এ ধরনের কোনো কিছু পাওয়া যায়নি। লিফলেট বিতরণ সহ আওয়ামী লীগের কর্মসূচিতে কেউ জড়িত হলে তাদের গ্রেফতার করা হবে বলেও জানান প্রেস সচিব। আমরা শুনেছিলাম যে ঢাকায় তারা 70টা জায়গায় লিফলেট বিতরণ করবেন। আমাদের যেগুলো আমরা ইন্টেলিজেন্স গ্যাদারিং যেটা হয়েছে, আমরা যেটা জেনেছি 3টা জায়গায় ওরা করতে চেষ্টা করেছে এবং সেখানে অ্যারেস্ট আছে। তিতুমির কলেজের ব্যাপারে সরকার তার আগের সিদ্ধান্তে অনড় আছে বলেও জানান শফিকুল আলম। আমরা মনিটর করছি। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দিনভর রেলপথ অবরোধের পর 7 দিনের জন্য কর্মসূচি স্থগিত করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মহাখালীর রেলগেটে গিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের জানান সরকার তাদের সাথে আলোচনায় বসতে চায়। এরপর কর্মসূচি স্থগিতের ঘোষণা আসে। দীপু শিকদারের প্রতিবেদন, জানাচ্ছেন মাহতাব মিনহাজ। টানা 5ম দিনের মতো সড়ক অবরোধ করার পর দাবি আদায়ে মহাখালী রেল ক্রসিং সড়ক ও রেলপথ আটকে তিতুমির শিক্ষার্থীদের অবস্থান। আর ক্যাম্পাসের ফটকে চলে আমরণ অনশন। তাদের দাবির মুখে ঢাকার সঙ্গে বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। এর মধ্যে খবর আসে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনে নামা তিতুমিরের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে চায় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব নুরুজ্জামান জানান, বিশ্ববিদ্যালয় রূপান্তর নিয়ে সরকারের অবস্থান। পর্যালোচনা করে অতি দ্রুত সম্ভব একমতে আসার জন্য তিতুমির কলেজের শিক্ষক মণ্ডলী, ছাত্র প্রতিনিধি এবং শিক্ষক মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সম্মিলিতভাবে একটি প্রস্তাবনা তৈরি করে সেই সিদ্ধান্ত অতি দ্রুত গ্রহণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া প্রতিশ্রুতি 7 দিনের মধ্যে বাস্তবায়ন না হলে নতুন কর্মসূচি ঘোষণা হবে বলে জানান শিক্ষার্থীরা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে দীর্ঘ 29 বছর ধরে এই আন্দোলন চলছে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। এর আগে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে অন্য কেউ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠকে তিনি তিতুমির কলেজের শিক্ষার্থীদের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে উল্লেখ করে তাদের রাস্তা ছেড়ে দেওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতরে আন্দোলন করার পরামর্শ দেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিতুমিরের শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। আলাদাভাবে তিতুমিরের বিশ্ববিদ্যালয় হওয়ার যে দাবি, সেই দাবির যৌক্তিকতা তো প্রমাণ করতে হবে। কারণ হচ্ছে যে তিতুমিরের মতো আরও অনেকগুলি কলেজ আছে, ঢাকা শহরে আছে, ঢাকার বাইরে আছে, যে কারণে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে গত শনিবারে একটা বিবৃতি দিয়েছি যে আমরা 7 কলেজের যে দাবি সেটার প্রতি সরকার সহানুভূতিশীল। লোকজনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে। তারা কিন্তু দিনের পরে দিনে কিন্তু তাদের এই দাবি দাওয়া কিন্তু বেড়ে চলছে। এটার পিছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন, কিন্তু এটাও কিন্তু আপনারা প্রকাশ করেন না। সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি বন্ধের সুপারিশ করেছে বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে গঠিত অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত টাস্ক ফোর্স। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় টাস্ক ফোর্স। এতে বলা হয়েছে, দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় ব্যাপক পরিসরে ছাত্র রাজনীতি দেখা যায়, যা একাডেমিক স্বাধীনতার ক্ষেত্রে অন্যতম বড় চ্যালেঞ্জ। তাই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি বন্ধ করা উচিত। প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমানোর পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে অটো পাস বন্ধের
কথা বলা হয়েছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক KAS মুর্শিদের নেতৃত্বে গঠিত এই টাস্ক ফোর্সের প্রতিবেদন অর্থনীতি, ব্যাংক, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করে সুপারিশ করা হয়। সরকার সমালোচনা সহ্য করতে না পারলে পদ ছেড়ে উপদেষ্টাদের নতুন দল গঠন করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বিক্ষোভ দমাতে জনগণের উপর পুলিশের গুলি করার ক্ষমতা নিষিদ্ধ করার পক্ষেও মত তাদের। সোহেল সামির রিপোর্ট। সোমবার মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতারা কেন্দ্রীয় নেতাদের সাথে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। এ সময় গণমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে সরকারের উপদেষ্টাদের আরও সহনশীল আচরণের পরামর্শ দেন সিনিয়র নেতা রুহুল কবির রিজভী। আমরা সমালোচনা করলে তারা একটু ইরিটেট ফিল করে, তারা বিরক্ত হন, তারা বিভিন্ন মন্তব্য করে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন আপনারা উপদেষ্টার পদ থেকে ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন? আন্দোলন দমানোর জন্য অথবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে দমন করার জন্য গুলির ব্যবহার, শটগানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। এদিকে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপির রূপরেখা অনেক আগেই দেওয়া হয়েছে মানুষের সামনে। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে এবং 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশকে আবারও তার একটি যে উন্নয়নের ধারায় নিয়ে যাব। কেবলমাত্র 1 মাসের আন্দোলনেই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এমনটা যারা দাবি করেন তারা 17 বছরের আন্দোলন সংগ্রামের ইতিহাস জানেন না। 1 মাসের আন্দোলন করে অনেকে মনে করেন সারা দেশটা আপনারা কিনে নিয়েছেন। 1 মাসের আন্দোলনে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয় না। 16 বছরের আন্দোলনে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে প্রিয় বন্ধুরা। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার না হওয়া পর্যন্ত সকলকে ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। যে এমন একটা নির্বাচনে জাতির পাওয়া প্রয়োজন যে নির্বাচনে আসলে স্বাচ্ছন্দ্যের সাথে প্রত্যেকটি ভোটার তার ভোট দিতে পারবে, আর প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের ভোটও নিশ্চিত হবে, সেটা দেশে এবং প্রবাসে। আমরা চাই যে সেই রকম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক এবং ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে না। এটা না হওয়া পর্যন্ত আমাদের সকলের ধৈর্য ধরে এই সরকারকে সহযোগিতা করা উচিত। জনগণের দোরগোড়ায় বিচার বিভাগ পৌঁছে দিতে বিভাগীয় শহরে হাইকোর্ট বিভাগ রাখার সুপারিশ করেছে বিচার বিভাগীয় সংস্কার কমিশন। বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত রাখতে 3 বছর পর পর উচ্চ ও নিম্ন আদালতের বিচারকদের সম্পত্তির বিবরণ জনগণের সামনে প্রকাশ করারও সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করতে একটি স্বতন্ত্র আইন প্রণয়নের কথাও বলেছে কমিশন। আরও জানাচ্ছেন শাকির আরজু। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর নতুন বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে 11টি সংস্কার কমিশন গঠন করে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সময় মতো প্রতিবেদন দিতে না পারায় এরই মধ্যে সময় বাড়িয়েছে কয়েকটি সংস্কার কমিশন। কমিশনগুলোর সুপারিশ তৈরির পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে সুপারিশ গুছিয়ে এনেছে বিচার বিভাগীয় সংস্কার কমিশন। 5 ফেব্রুয়ারি জমা দেয়া হবে সুপারিশ। আইনের শাসনকে কার্যকর করতে হলে বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে, কার্যক্রম করতে হবে, স্বাধীন করতে হবে। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণে রাজধানীর বাইরে বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের প্রস্তাব করছে সংস্কার কমিশন। যে বিচারের জন্য মানুষের হয়রানি এবং সময়ক্ষেপণ, অর্থক্ষেপণ, জনকল্যাণে, জনস্বার্থে আমাদের ডিসেন্ট্রালাইজেশন হলে মানুষের দোরগোড়ায় বিচার পৌঁছাবে। একই সাথে উপজেলা বিচার বিভাগকেও আমরা উপজেলা পর্যায়ে নিতে চাচ্ছি। স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সংস্থা ও সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপনের প্রস্তাব দিয়েছে কমিশন। বিভাগকে প্রশাসন থেকে বা সংসদ থেকে পৃথক করার বা মুক্ত করার আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে এই প্রস্তাবনাটা আমরা দাখিল করার জন্য চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত করেছি। গত 3 অক্টোবর আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানের নেতৃত্বে 8 সদস্যের বিচার বিভাগীয় সংস্কার কমিশন গঠিত হয়।
শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। পুঁজিবাজারে গতি ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ সহ 11 দফা দাবি জানিয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অনিবন্ধিত সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর্স অ্যাসোসিয়েশন। রাজধানীর মতিঝিলে সমাবেশ করে এসব দাবি জানায় সংগঠনটি। সমাবেশে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ পুঁজিবাজারের বিদ্যমান সংকট কাটাতে সরকারের জোরালো পদক্ষেপ চান। সুমাইয়া খানের রিপোর্ট। হাসিনার পতনের পর পুনর্গঠন করা হয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। নতুন কমিশন দায়িত্ব নিয়েই শেয়ারবাজার কারসাজির অভিযোগে বিভিন্ন ব্যক্তিকে মোটা অঙ্কের অর্থ জরিমানা করে। পাশাপাশি এসালম গ্রুপ সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের আওতাধীন প্রতিষ্ঠানের শেয়ার জব্দ করা হয়, যার প্রভাব পড়ে পুঁজিবাজারে। এই পরিস্থিতিতে বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবি করে আসছে বিনিয়োগকারীদের একটি অংশ। মতিঝিলে সমাবেশ করে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর্স অ্যাসোসিয়েশন 11 দফা দাবি তুলে ধরে, যার প্রথমটি বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ আর শেয়ার জব্দ ও ক্যাটাগরি পরিবর্তনের সিদ্ধান্তকে অযাচিত হস্তক্ষেপ বলছেন সংগঠনটির নেতারা। যতদিন পর্যন্ত সচিবালয় ঠিক না হবে ততদিন পর্যন্ত আপনার আমার ভোগান্তির কোনো কমতি হবে না। যখন তুমি উল্টা পাল্টা করবে তোমার চেয়ারের পদত্যাগ বিনিয়োগকারীতে চাইতেই পারে। সেই সংস্কারটা হলো যে শেয়ারের শিপি ছিল সেই শেয়ারে এখন মাকসুদ বসেছে, এটাই সংস্কার দেখছি। সমাবেশে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ পুঁজিবাজারে বিদ্যমান সংকটের জন্য হাসিনা সরকারের লুটপাটকে দায়ী করেন। যেই সকল কমিশনাররা অবৈধভাবে লুটপাটের চেয়ারে বসে মার্কেটের ডাকাতি করবার চক্রান্ত করে যাচ্ছেন দিনের পর দিন এবং মাসের পর মাস, আপনারা অবিলম্বে পদত্যাগ করবেন। 15 দিনের মধ্যে আমরা কার্যকর পদক্ষেপ দেখতে চাই। ফ্যাসিস্টের সহযোগীরা এখনো বসে আছে, তাদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে ওই ছাত্র জনতা নাগরিকরা টেনে হিসেবে নামাবে। আইন যদি আইনের গতিতে না চলে, জনগণ যদি প্রতিকার না পায়, তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নেবে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পুঁজিবাজারে দ্রুত গতি ফেরানোর দাবি জানান বক্তারা। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। কোনো মৃত্যুই কাম্য নয়, তবে কখনো কখনো মুমূর্ষু কারো জীবন বাঁচাতে একটি আইসিইউ বেডের জন্য থাকতে হয় অন্য কারো মৃত্যুর অপেক্ষায়। বিষয়টি অমানবিক হলেও এটিই বাস্তবতা, আর এই বাস্তবতা মেনেই চলছে আমাদের চিকিৎসা ব্যবস্থা। দেশের আইসিইউ সেবার অপ্রতুলতার কথা স্বীকারও করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। তার মতে পরিকল্পনাহীনভাবেই এগিয়েছে দেশের স্বাস্থ্য খাত। এই অবস্থা থেকে বের হতে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা বা গাইডলাইন। আইসিইউ নিয়ে মুশফিকা নাজরিনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। দক্ষিণ চট্টগ্রামের শেখ এনামুল হক ক্যান্সার আক্রান্ত রোগীকে নিয়ে হাসপাতালে ঘুরছেন। দুদিন ধরে আইসিইউর গেটের অপেক্ষা, আকুতি শুধু একটি আইসিইউ বেডের। তো আমরা দেখতেছি আমাদের সামনে দিয়ে মৃত লাশ বের হচ্ছে, তাহলে এগুলোতে সিট খালিই হচ্ছে, তাহলে আমাদের পরে যারা আসতেছে তারা তো সিট পাচ্ছে, তাহলে আমরা আগে আসছি, এরপরও কেন আমরা সিটটা পাচ্ছি না? আইসিইউ ইউনিটের বারান্দায় এমন অসংখ্য রোগীদের অপেক্ষার পালা যেন শেষ হয় না। দুঃখজনক হলেও সত্যি, নিজ রোগীকে বাঁচাতে আইসিইউতে রোগী মৃত্যুর অপেক্ষায় থাকেন অপেক্ষমান তালিকায় থাকা অন্য ও রোগীর স্বজনরা। সে পরোক্ষভাবে আরেকজন মানুষের মৃত্যু কামনা করছে। এটি মানবতার চরম অগ্রহণযোগ্য একটি বিষয়। কেউ একজন মারা গেলেই অন্যজন ছোটেন সেই বেড দখলে নেয়ার। সংকটাপন্ন অবস্থায় আইসিইউ না পেয়ে প্রতিদিনই ঘটছে করুণ মৃত্যু। ডাক্তার দেখবে তো, পরে এসে কথা বলি। এখানে প্রতিদিন অসংখ্য লোক আসে, মারা যাচ্ছে বেড বা করে। লোকজন সিট না পেয়ে চলে যাচ্ছে, তারপর দেখা যায় যে রোগী মৃত্যুবরণ করলে তারা আবার সিট পাচ্ছে। একটা রোগী মারা গেছে, মারা যাওয়ার পরে গিয়ে আমরা ভাগ্যক্রমে গিয়ে একটা সিট পাইছি। স্বাস্থ্যসেবার এমন বেহাল দশায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। যান বাঁচানোর লাগে আইসিইউর কাছে আছে, আইসিইউ বন্ধ, তাহলে কিভাবে যান বাঁচাবো? গরিবেরা কোনো রকম পয়সা দিয়ে এটা নিয়ে কোনো রকম পাচ্ছে না, তাদের বেশি ক্ষতি হচ্ছে। একই চিত্র দেশের বিভিন্ন বিভাগেও আইসিইউ বেড নিয়ে অসহায় চিকিৎসকরাও। অফিসারদের থেকে প্রেশার থাকে,
আমাদের রাজনৈতিক নেতাদের থেকে প্রেশার থাকে, সমাজকর্মী যারা আছে তাদের থেকে প্রেশার থাকে। আমাদেরকে প্রতিনিয়ত রোগীদের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হয়। আমাদের দক্ষ জনবল আইসিইউ চালানোর জন্য নাই। আমাদের যেহেতু স্পেস কম, আমাদের বাজেটও কম। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান স্বাস্থ্য খাতে দৈন্যতার কথা স্বীকার করে বলেন, দীর্ঘদিন জাতীয় চাহিদার সঙ্গে মিল রেখে পরিকল্পনা না করায় সংকট আজ চরমে। এমবিবিএস পাস করার পরে আরও 2 বছর পরে শুরু করলেও ওনার 5 থেকে 7 বছর লাগবে ওনার একটা আইসিইউ এক্সপার্ট হয়ে উঠতে। সেটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস এবং এই প্রসেসটা আবার দেশের সীমিত কয়েকটা প্রতিষ্ঠানে আছে। সেটা দীর্ঘদিন অনেক আগে থেকে এই পরিকল্পনা ছিল না বিধায় আমাদের হাতে এখন আমরা অ্যাকিউট ক্রাইসিসটা দেখতে পাচ্ছি। তিনি সমতাভিত্তিক সেবা দিতে এক ছাতার নিচে স্বাস্থ্য খাত থাকা উচিত বলে মন্তব্য করেন। স্বাস্থ্য খাতের উন্নয়নে বরাদ্দ বাড়ানো ও জবাবদিহিতার সংস্কৃতি থাকা দরকার বলেও মন্তব্য তার। স্বাস্থ্য পুরো ব্যাপারটা একটি ছাতার নিচে আনা হয়নি, এটা টুকরো টুকরো আছে, এটা হচ্ছে একটা সমস্যা। চিকিৎসা শিক্ষার মধ্যে আসলে কমিউনিকেশন অংশটা অত বেশি অগ্রাধিকার পায় না বিধায় চিকিৎসক বা সেবা যারা দান করেন তার সঙ্গে সেবা গ্রহীতার যথেষ্ট কমিউনিকেশন না হওয়াতে আস্থা এবং বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে। পাশাপাশি সেবামূলক এই খাতে মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ওনারা হেলথের জন্য ওনার ওরিয়েন্টেশন। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে আরো শতাধিক গাড়ি, 300 কোটি টাকা রাজস্ব আয়ের আশা কাস্টমসের। আমরা আমন্ত্রণ রাতের 21 সংবাদে। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্থানীয় সময় সকালে ওয়াশিংটনে তারা পৌঁছান। এর আগে রবিবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জয়মা রহমানও এই প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত থাকবেন। আগামী 5 ও 6 ফেব্রুয়ারি ওয়াশিংটনে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে 3 সদস্যের প্রতিনিধি দল যোগ দেওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেডে পড়ে থাকা আরও শতাধিক গাড়ি নিলামে তোলার উদ্যোগ নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এসব গাড়ি থেকে প্রায় 300 কোটি টাকা রাজস্ব আয়ের আশা করছেন কর্মকর্তারা। এর আগে শুল্কমুক্ত কোটায় আমদানি করা এমপিদের কয়েক ডজন বিলাসবহুল গাড়ি নিলামে তোলে কাস্টমস। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে শুল্কমুক্ত সুবিধায় এমপিদের আনা 24টি বিলাসবহুল গাড়ির পাশাপাশি বন্দর শেডে দীর্ঘদিন পড়ে থাকা 31টি গাড়ি এর মধ্যে নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। নিলাম প্রক্রিয়া শেষ হবে 16 ফেব্রুয়ারি। 60% শুল্ক আরোপ করে এসব গাড়ির দাম নির্ধারণ করা হয়েছে 9 কোটি 67 লাখ টাকা। এমপি সুবিধা যে আমদানিকৃত গাড়িগুলো এগুলো আসলে 0 মাইলেজের গাড়ি, মানে ব্র্যান্ড নিউ গাড়ি, ট্যাক্স স্ল্যাবটা অনেক বেশি, সিসিও অনেক বেশি। সো এইটা আসলে অ্যাসেসেবল ভ্যালু যেটা বা রিজার্ভ ভ্যালু যেটা বলে সেটা অনেক বেশি, প্রায় 9 কোটি 67 লাখ টাকা, 9 কোটি বা 9 কোটির বেশি এক একটা গাড়ির মানে সংরক্ষিত মূল্য। তো এই কারণে তোমার সাধারণ মানুষের এই গাড়িগুলিতে আগ্রহ কম থাকলেও এইগুলি নিলামে যাবে। নিলামটা 44টা গাড়ি মনে হলেও আমরা প্রাইমারি যখন কাজটা শুরু করেছিলাম 100টা গাড়ি, আমাদের কিন্তু মোটামুটি 100টা গাড়ি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। নিলামে তোলা বিলাসবহুল এইসব গাড়ি নিয়ে সাধারণ ক্রেতাদের আগ্রহ কম বলে জানান কাস্টমস কর্মকর্তারা। তারা জানিয়েছেন এই নিলাম প্রক্রিয়া শেষ হলে শীঘ্রই আরও শতাধিক গাড়ি নিলামে তোলা হবে। 44টা গাড়ি আমরা নিলামে গিয়েছে, বাদ বাকি ম্যাক্সিমাম গাড়ি কিন্তু আমাদের চলে গিয়েছে এবং সেখান থেকে আমরা প্রায় 10 কোটি টাকার বেশি আমরা রাজস্ব আদায় করতে পেরেছি এবং অ্যাট দ্য সেম টাইম এখানে জরিমানাও আদায় হয়েছে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেডে পড়ে থাকা গাড়ি নিলামে তোলার মাধ্যমে সরকারের প্রায় 300 কোটি টাকা রাজস্ব আয় হবে বলে জানান কাস্টমস কর্তৃপক্ষ। শেডে থাকা এসব গাড়ি দ্রুত ছাড় করতে আমদানিকারকদের দ্বিতীয় দফা চিঠি দিয়েছে। আছে 300 কোটি বা 300 কোটির বেশি। তো আমাদের যেটা নিলামে নিয়ম 60% তারা যদি সর্বোচ্চ মানে ন্যূনতম 60% প্রথম নিলামে কেউ যদি বিড করে আমরা তাকে দিতে পারবো গাড়িটা। তো সেই হিসাবে আমরা আশা করছি 200 কোটি বা তার থেকে বেশি টাকা আমাদের এখানে রাজস্ব আসা উচিত। চট্টগ্রাম বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে দীর্ঘ প্রায় 2 দশকের বেশি ধরে মামলাসহ নানা জটিলতায় বন্দরের বিভিন্ন শেডে পড়ে আছে বিভিন্ন ব্র্যান্ডের 297টি গাড়ি। এর মধ্যে 195টি গাড়ি নিয়ে হাইকোর্টে মামলা রয়েছে। এছাড়া নানা জটিলতায় পড়ে আছে আরও প্রায় 102টি গাড়ি।
এই অবস্থায় বন্দর শেডে দীর্ঘদিন পড়ে থাকা জরাজীর্ণ গাড়িগুলির বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন বন্দর সংশ্লিষ্টরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। লক্ষ্মীপুর সদর উপজেলায় দত্তপাড়ায় দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন 3 সাংবাদিক। বিকেলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এই হামলার শিকার হন তারা। আহতরা হলেন দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন ও সদস্য ফয়সাল মাহমুদ। আহতরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দত্তপাড়ায় এক প্রবাসীর বাড়িতে হামলার এই ঘটনা ঘটে। সেখানে সংবাদ করতে গেলে 7 থেকে 8 জন মুখোশধারী তাদের এলোপাতাড়ি মারধর করে। তাদের উপর গুলি চালানোরও অভিযোগ করেন তারা। জ্ঞান, বিদ্যা এবং প্রজ্ঞার দেবীর বন্দনায় উদযাপিত হল সরস্বতী পূজা। বিনা পানির আরাধনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেবী অর্চনা করেন পূজারী ও ভক্তরা। তানজিলা তাসনিমের রিপোর্ট। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই উৎসব। বসন্ত পঞ্চমী নামেও পরিচিত এই উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রছাত্রীদের বাড়িতে শ্রদ্ধার নৈবেদ্যে দেবীর পূজা করা হয়। ভক্তদের ভেতর থেকে অজ্ঞানতার আধার দূর করে শুক্লবর্ণা দেবীর বন্দনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে আয়োজন করা হয় এশিয়ার সবচেয়ে বড় সরস্বতী পূজার। এখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা সবাই এক জায়গায় হয়েছি। আমরা আমাদের উৎসব পালন করছি। এখানের ভিড়ই আসলে বলে দেয় যে বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ আছে কি নেই। বিশ্ববিদ্যালয়ের 70টি ডিপার্টমেন্টে আলাদা আলাদা মণ্ডপে বর্ণিল পূজার আয়োজনে মাঠজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। বিভিন্ন ধর্মের সহাবস্থানের কথাই বেশি দেখেছি, তো এইটাই হচ্ছে আমাদের মূল উপজীব্য। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই পূজার মধ্যে অংশগ্রহণ করছে। জুলাই গণঅভ্যুত্থানের পর সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাহীনতার বিষয় উঠে আসলেও সরস্বতী পূজার আয়োজনে বরাবরের মতন ছিল সম্প্রীতির মেলবন্ধন। প্রতিটা ধর্মের যে সংস্কৃতিগুলো সেইটাকে আরো মহাসমারোহে আরো বেশি করে সেলিব্রেট করাটা আমাদের এনকারেজ করা উচিত। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই আছে এখানে, সবাই একসাথে আমরা উদযাপন করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে জ্ঞান এবং বিদ্যার দেবী সরস্বতীর পূজা। হিন্দু, মুসলমান সহ সকল ধর্ম এবং গোত্রের দেশ এই বাংলাদেশ। সকলের আশা সবাই শান্তিতে এবং সম্প্রীতিতে এই দেশে বাস করবে। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। এবার অমর 21 বইমেলার খবর। দৃষ্টিহীনদের জন্য পাঠ্য বইয়ের পাশাপাশি সাহিত্যের প্রতিটি স্তরেই ব্রেইল পদ্ধতি প্রচলন হোক, যাতে অন্ধজনের জ্ঞানের শেকড় মজবুত হয়। প্রত্যেক লেখকের একটি বই হলেও প্রকাশিত হোক এই বিশেষ পদ্ধতিতে, যাতে সাহিত্য রস থেকে বঞ্চিত না হয় দৃষ্টি প্রতিবন্ধীরা। বইমেলা ঘুরে দৃষ্টিহীনদের এসব চাওয়া তুলে ধরেছেন আকবর হোসেন সুমন। মানুষ দৃষ্টিহীন বলে অন্ধ নয়, মানুষ মূলত প্রজ্ঞাহীন বলেই অন্ধ। হাতের স্পর্শে জ্ঞানার্জন কিংবা সাহিত্য রস আস্বাদনের এই পদ্ধতি অতি প্রাচীন হলেও প্রচলিত নয়। মুমুর মতো অসংখ্য দৃষ্টিহীনের অতৃপ্ত সাহিত্য বাসনার কিছুটা পূরণ করেছে স্পর্শ ফাউন্ডেশন। আমার যখন 3 বছর বয়স তখন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, তখন থেকে আমি এরকম পড়াশোনা করি। প্রতিটা লেখক যদি একটা করেও ব্রেল বই প্রকাশ করে তাহলে কিন্তু অনেকগুলো বই হয়ে যায়। 2011 সালের বইমেলায় যাত্রা শুরু হয় এই প্রতিষ্ঠানের। যাত্রা দীর্ঘ হলেও মাত্র 100 বই দিতে পেরেছে দৃষ্টিহীনদের হাতের মুঠোয়। ধরেন আমার ফ্রেন্ডসরা যখন ইউনিভার্সিটি লাইব্রেরিতে বসে অমুক লেখকের বইয়ের কথা বলে, তমুক লেখকের বইয়ের কথা বলে, আমি আসলে সেই গল্পে পার্টিসিপেট করতে পারি না। কারণ আমার এখন হয়তো টেকনোলজি এসছে, কিন্তু ওই যে নতুন বইয়ের গন্ধ স্পর্শ করে পড়ার মজাটা, সেটা আসলে খুব একটা অনুভব করা যায় না। সো আমরা চাই
যে সব লেখক যেন একটা করে ব্রেল বই প্রকাশ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও শ্রুতি বইয়ের একঘেয়েমি কাটিয়ে সাহিত্যের একান্ত স্পর্শে থাকতে চান। আমাদের ভার্সিটিতে সেন্ট্রাল লাইব্রেরিতে একটা ব্রেল কর্নার আছে, বাট ওটা প্রপারলি ইউজ করা যায় না, এবং ওখানে যেই বেসিক ইস্যুগুলো আছে সেখানে অনেক ত্রুটি রয়েছে, এবং আমাদের যে ডিপার্টমেন্টের বইগুলো আছে সেগুলো কিন্তু ওভাবে প্রিন্ট করা থাকে না। সো ওই জায়গা থেকে আমি কিন্তু ব্রেল সাপোর্টটা পাই না, আমাকে হচ্ছে অডিও বুকের মধ্যে দিয়ে লেখাপড়া কন্টিনিউ করতে হয়। দৃষ্টিজয়ী হয়ে মনের চোখে পৃথিবী দেখতে চান অদম্য দৃষ্টিহীনরা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে আরও একটি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। চিটাগংকে 9 উইকেটে হারিয়ে ফাইনালে তামিম ইকবালের ফরচুন বরিশাল। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। কুকুরের ধাওয়ার ঘটনা উঠল আদালতে। ঘটনাটা একটু খুলেই বলা যাক। রাজবাড়ীতে কুকুরের ধাওয়াকে কেন্দ্র করে আদালত ভবনে হাত বেঁধে পেটানো হলো ভ্যান চালককে। অভিযোগ এমনটাই, তাও আবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে। ভুক্তভোগী ভ্যান চালক এখন রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের পরামর্শে তুলে নেওয়া হয়েছে থানায় দায়ের করা অভিযোগ। জাহাঙ্গীর হোসেনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। পরিবার নিয়ে শ্বশুরবাড়ির এলাকায় হাঁটছিলেন ম্যাজিস্ট্রেট। সে সময় একটি বেওয়ারিশ কুকুর তাকে ধাওয়া করে। ঘটনা এটুকুই, তবে এর জের গড়ালো অনেকখানি। রাজবাড়ী সদর থানার এসআইকে কুকুরের মালিক ধরে আনার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। নির্দেশ মতো ধরে আনা হয় ভ্যান চালক আফজালকে। কুকুরটি তার নয় দাবি করলেও তাকে হাত পা বেঁধে পেটান ম্যাজিস্ট্রেট সুমন। এভাবেই সেদিনের ঘটনা বর্ণনা করছিলেন তিনি। আমি তো তোমার ডাকি নিয়ে ডাকছিল সুমন স্যার, আমি নিজেই খাবার পাই না, আমি কুকুর কেন পাবো? ভিতর নিয়ে এসে 2-3টে লোক ছিল, সবারই বাইকে দিল। আমার সাথে যারা গেছিল তাদের বাইকে দিল, দেওয়ার পরে আমার হাতটা বাঁধে। এ বিষয়ে মুখ খুললে তার বিরুদ্ধে মিথ্যা মামলার হুমকি দেন ম্যাজিস্ট্রেট। চালা খাই দিয়ে এটাই অপরাধ না, নীরবভাবে চলি এটাই আমার বড় অপরাধ। আমি এটার সুস্থ একটা বিচার চাই। আমার বিচার আপনারা করলেন, কিন্তু এর বিচার কে করবি? অজ্ঞান অবস্থা বিরাট, অনেকক্ষণ করে পিটানোর পর অজ্ঞান, তারপরে ওনার এক দারোগার কাছে কেছে বাইক করে দেন। হে ম্যাজিস্ট্রেট হয়ে যে কোনো আইন হে নিজ হাতে তুলে নিতে পারে না। পুলিশ দিয়ে আদালতে ডেকে আনার বিষয়টি স্বীকার করলেও পেটানোর অভিযোগ প্রত্যাখ্যান করেন ম্যাজিস্ট্রেট সুমন হোসেন। বারবার তাকে সংবাদ দেওয়া হয়েছে, তখন সে আসছে। কথা বেশ অসংলগ্ন কথা বলতেছে, ভয় পেয়ে হোক বা যে কারণেই হোক, বেশ অসংলগ্ন, মানে সত্য মিথ্যা মিলিয়ে। রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল হান্নান বলেছেন, আফজালকে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। সুস্থ হতে কমপক্ষে 2 মাস প্রয়োজন। এই ইনজুরির কারণে ওনাকে বেশ কিছুদিন সাফার করতে হবে। মানে জিনিসটা এমন হয়েছে যে উনি ঘোরা ঘোরা বর্তমানে হাঁটতেছেন, এবং এই পুরোপুরি ভালো হতে 2 মাসের মতো সময় লাগবে। এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সোমবার সকালে স্থানীয়দের চাপে তা তুলে নিতে বাধ্য হন আফজাল হোসেন। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। শেষ করছি রাতের 21 সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। লিবিয়ায় নিহতদের 10 জনই মাদারীপুরের। দালাল চক্রের ফাঁদে পড়ে ভূমধ্যসাগরে সলিল সমাধি। আইন শৃঙ্খলা পর্যবেক্ষণে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। বিশৃঙ্খলা করলে ব্যবস্থা। দিনভর রেল অবরোধের পর তিতুমিরের আন্দোলন স্থগিত, এবার বৈঠকের প্রস্তাব সরকারের। সংস্কারের জন্য নির্বাচন বিলম্বের কারণ দেখছেন না রিজভী, ধৈর্য ধরার আহ্বান জামাত আমিরের। বিভাগীয় শহরে হাইকোর্টের শাখা রাখার সুপারিশ, বিচার বিভাগকে আলাদা করতে স্বতন্ত্র আইনের প্রস্তাব। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন। শুভরাত্রি।